সো আমরা পোর্টফোলিও রিস্ক নিয়ে কথা বলেছিলাম, পোর্টফোলিও রিটার্ন নিয়ে কথা বলেছিলাম। দেন একটা এক্সারসাইজ করেছিলাম যেখানে আমরা পোর্টফোলিও রিটার্ন, ভ্যারিয়েন্স, কোভেরিয়েন্স, কোরিলেশন এটসেট্রা ক্যালকুলেট করেছিলাম। সো দিস আর মোর স্ট্রেট ফরওয়ার্ড, বাট যেটাতে আমাদের একটু ইনভলভমেন্ট দরকার, যেটা একটু ডিফিকাল্টিস লেভেল হায়ার, সেটা হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করা। রিমেম্বার, আমরা যখন কোনো ফর্মুলা শো করছি, কোনো ফিগার শো করছি, আমাদের পারপাস এটা না ফর্মুলা মেমোরাইজ করা, ফিগার মেমোরাইজ করা। আমাদের পারপাস হচ্ছে একটা কনসেপ্টকে বোঝা। So, আমরা প্রথমে কনসেপ্ট নিয়ে ডিসকাস করছি, এটা বোঝার চেষ্টা করছি, তারপর হচ্ছে ওটাকে বিভিন্ন ওয়েতে দেখানোর চেষ্টা করছি। So, এখন আমি যদি কনসেপ্টটা না বুঝি, কনসেপ্টটা কোনো একটা জায়গায় মিস করে গেছি, বা আমি আর এটা নিয়ে বোদার না, আমি কি নিয়ে বোদার, আমি ফর্মুলা নিয়ে বোদার, যে আমাকে এই ফর্মুলা দিয়ে এই একটা প্রবলেম সলভ করতে হবে, বা এই ফিগার আমাকে এক্সামে আসলে ড্র করতে হবে, এরকম যদি আমার পার্সপেক্টিভ থাকে, তাহলে আমার কাছে এই কন্টেন্টস গুলো খুবই কমপ্লিকেটেড মনে হবে। আর আপনি যদি পোর্টফোলিও কনসেপ্টটা বুঝেন, আমরা যে আলোচনা গত ক্লাস পর্যন্ত করে আসছি, এই আলোচনা যদি বুঝেন কনসেপচুয়ালি, তাহলে আপনার কাছে যে ইকুয়েশনস বা আপনার যে ফিগার, সেগুলো আপনি নিজে মানে আপনার মেন্টালি সেট করে আপনি নিজে ড্র করতে পারবেন। মানে এখানে আপনার কোনো কিছুই আপনার মনে রাখা বলতে আমি যেটা উইথাউট আন্ডারস্ট্যান্ডিং মেমোরাইজ করার কথা বলছি, সেটা করার প্রয়োজন হবে না। ঠিক আছে? সো আমরা পোর্টফোলিও রিস্কের মেজারমেন্ট আমরা বিভিন্ন মেজারমেন্ট বলেছি। সো রিস্কের মেজারমেন্ট শুরু হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। সো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেরিয়েন্সের ক্যালকুলেশন ইন্ডিভিজুয়ালি দেখিয়েছিলাম গত ক্লাসে, আপনার যদি খেয়াল থাকে, যে আমরা স্যাম্পল অ্যাসেট এর ভেরিয়েন্স কত, অ্যাসেট বি এর ভেরিয়েন্স কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এটা ক্যালকুলেশন কত, কোভেরিয়েন্সের ক্যালকুলেশন কিভাবে করে সেটা দেখিয়েছিলাম। এখন আমার এই কোর্সে বা এই টপিকে আমার টার্গেট কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাসেট না, আমার টার্গেট হচ্ছে পোর্টফোলিও। সো আমি যখন পোর্টফোলিও করছি, কম্বিনেশন অফ মাল্টিপল অ্যাসেটস, তখন আমার পোর্টফোলিও রিটার্নে কি চেঞ্জ হয়, পোর্টফোলিও রিস্কের কি চেঞ্জ হয়, সেটা অ্যাসেস করা হচ্ছে আমার কাজ। তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে পোর্টফোলিও করেছি এটা থেকে আলটিমেটলি আমার লাভ হয়েছে নাকি আমার লাভ হয় নাই বা আমার লস হয়েছে। সো আমাদের পোর্টফোলিও করার মূল পারপাস হচ্ছে আমরা যেন গিভেন দ্য রিটার্ন আমরা রিস্ককে মিনিমাইজ করতে পারি, গিভেন দ্য রিস্ক আমরা যেন রিটার্নকে ম্যাক্সিমাইজ করতে পারি। সেই আলোচনা আমরা আরো ডিটেল আজকে যাব। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করছি যে আমরা পোর্টফোলিও বা আমার যখন পোর্টফোলিওর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেটস গুলোর রিটার্ন দেওয়া থাকবে, ভেরিয়েন্স দেওয়া থাকবে, যেভাবে আমাদের এখানে রিটার্ন দেওয়া ছিল আমাদেরকে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলা হয়েছে। আমরা এখন বলছি যে রিটার্ন, ভেরিয়েন্স এটসেট্রা এগুলো যখন দেওয়া থাকবে, আমরা কিভাবে পোর্টফোলিও ভেরিয়েন্স বা পোর্টফোলিও রিস্ক কিভাবে আমরা ক্যালকুলেট করব। সো এটার জন্য আমাদের যে ইকুয়েশনটা ইউজ করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আহ, সেটা হচ্ছে আমরা যে যে অ্যাসেট গুলো আছে সে এটা হচ্ছে টু অ্যাসেটের কেস। থ্রি অ্যাসেট হলে এটা এডিশন হবে, ফোর অ্যাসেট হলে এডিশন হবে। এখানে আপনি যে ওয়ান আর টু দেখতে পাচ্ছেন, ওয়ান টু ইন্ডিকেটস দুটো অ্যাসেট, মানে আপনার পোর্টফোলিওতে কয়টা অ্যাসেট আছে, দুটো অ্যাসেট আছে। আমি ওয়ান বলতে আপনাকে ইন্ডিকেট করছি ফার্স্ট অ্যাসেট, টু বলতে ইন্ডিকেট করছি সেকেন্ড অ্যাসেট। আপনি যখন ভেরিয়েন্স ক্যালকুলেট করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে অবভিয়াসলি আপনি ওয়েটের সাথে পরিচিত। আমরা বারবার আলোচনা করছিলাম যে আপনি রিস্ক ফ্রি অ্যাসেট একটা পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করছেন, রিস্কি অ্যাসেট একটা ইনভেস্টমেন্ট করছেন। আপনি এখানে অ্যাসেট ওয়ান কে রিস্কি অ্যাসেট ধরতে পারেন, অ্যাসেট টু কে রিস্ক ফ্রি ধরতে পারেন, যেটা আপনি ধরেন না কেন, আপনার কনস্ট্রাকশনটা এইভাবেই শুরু। আচ্ছা, প্রথমে আমরা একটু ইকুয়েশনে বোঝার চেষ্টা করি। আমাদের ভেরিয়েন্স ক্যালকুলেশন আমাদের যেটা করতে হয়, ফার্স্ট অ্যাসেটের ভেরিয়েন্স কে ভেরিয়েন্স আমরা নিব, সরি ফার্স্ট অ্যাসেটের ওয়েট আমরা নিব, সেটাকে স্কোয়ার করব। ডাব্লিউ মিনস ওয়েট, ফার্স্ট ওয়েট অ্যাসেটের ওয়েট নিব, সেটাকে আমরা স্কোয়ার করব। এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব ফার্স্ট অ্যাসেটের ভেরিয়েন্সটা, এটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করব, ফার্স্ট অ্যাসেটের ভেরিয়েন্সটা। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড অ্যাসেটের ওয়েট নিব,
দেন সেকেন্ড অ্যাসেটের ভেরিয়েন্সটা দিয়ে সেকেন্ড অ্যাসেটের ওয়েটের স্কোয়ারকে কি করব, মাল্টিপ্লাই করব। তারপর আমরা নিব টু, টু কামস ফ্রম দ্য ইকুয়েশন। আপনি যেভাবে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইজ অ্যাকচুয়ালি দিস দ্যাট ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, 2 মাল্টিপ্লাইড বাই w1 হচ্ছে ফার্স্ট অ্যাসেটের ওয়েট, w2 হচ্ছে সেকেন্ড অ্যাসেটের ওয়েট, আর এখানে হচ্ছে অ্যাসেট 1 আর অ্যাসেট 2 এর কোভেরিয়েন্স। সো অ্যাসেট 1 আর অ্যাসেট 2 এর কোভেরিয়েন্স, আমরা কোভেরিয়েন্সের কথা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের কাজ হচ্ছে আমরা এমন অ্যাসেটকে পোর্টফোলিওতে ইনক্লুড করব যেন আমাদের পোর্টফোলিওর রিস্ক আমরা কমাইতে পারি। এখন পোর্টফোলিও রিস্ক তখনই কমবে যখন আপনি পোর্টফোলিওর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেটস গুলো আছে তাদের মধ্যে যে একই সাথে চলার যে টেন্ডেন্সি, আমি ডানে গেলে আপনি ডানে যান, আমি বামে গেলে আপনি বামে যান, তাহলে আপনার সাথে আমার কোভেরিয়েন্স বা আপনার সাথে আমার কোরিলেশন এটা হচ্ছে পজিটিভ। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট, আমরা বলেছিলাম যে an asset which makes you happy when other assets makes you unhappy, that is more, that asset is more desirable। কারণ হচ্ছে ওই অ্যাসেটটা অন্য অ্যাসেটের সাথে কোভেরিয়েন্স হচ্ছে নেগেটিভের দিকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চাইলে ফর কনভেনিয়েন্স এখানে যে W2 আছে, যেহেতু টোটাল ওয়েট হচ্ছে 1, আপনি যতগুলোই অ্যাসেট আপনার পোর্টফোলিওতে নেন না কেন টোটাল ওয়েট সবসময় কত হবে, 100% হবে। 100% বেশি তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। আপনার টোটাল অ্যাসেটের ওয়েট হচ্ছে কত, পোর্টফোলিও ওয়েট হচ্ছে 100%। এখন আপনি চাইলে W2 কে W2 না লিখে 1 - W1 লিখতে পারেন। 1 - W1 লিখতে পারেন, দ্যাট ইজ সিমিলার যে W2 আমরা যদি একটু অ্যানোট করি, ওয়েট সবসময় কি হবে, 1 হবে। তাহলে আমি W2 সমান কি লিখতে পারি, 1 - W1। এখন আমি এখানে W2 লিখা যে কথা, আমি একই সাথে ওই জায়গায় 1 - W1 লেখা একই কথা। ওকে? আচ্ছা, এখন কোভেরিয়েন্সের মেজারমেন্ট আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। ক্যালকুলেশন আমরা একটা এক্সারসাইজে আমরা কোরিলেশনের সাথে কোভেরিয়েন্সের রিলেশনটা কেমন সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা কোরিলেশনের কথা বলেছিলাম, হাউ কোরিলেশন এন্ড কোভেরিয়েন্স আর ডিফারেন্ট, সেটার কথা বলেছিলাম। বাট হাউ কোভেরিয়েন্স এন্ড কোরিলেশন আর ডিফারেন্ট, আপনি যে কোনো একটা নিলেই হবে, বাট ইউ হ্যাভ টু রিকল দ্যাট এই অংশে হচ্ছে আপনাকে কোভেরিয়েন্সটা ইনপুট দিতে হবে। এখন আপনার প্রবলেমে কোভেরিয়েন্স দেওয়া থাকতেও পারে, অথবা আপনার প্রবলেমে দেওয়া আছে কোরিলেশন। এখন যে কোনো একটা আপনাকে দেওয়া থাকবে, যে কোনো দুটো আপনাকে দেওয়া থাকবে না। এখন আপনি যেটা নিয়ে কমফোর্ট ফিল করেন না কেন, আপনাকে এই জায়গায় আসতে হবে। আপনি তাহলে আমাদের বুঝতে হবে কোভেরিয়েন্স ইজ ইকুয়াল টু হোয়াট, কোভেরিয়েন্সের সাথে কোরিলেশনের সম্পর্কটা কেমন। দ্য আইডিয়া ইজ দ্যাট কোভেরিয়েন্স হচ্ছে অ্যাসেট 1 and 2 এর মধ্যে যে কোরিলেশন আছে। রিমেম্বার, এটার নাম কি আমি পি বলেছি নাকি কি বলেছি, এটার নাম কি বলেছি? কেউ একজন আমাকে মনে করিয়ে দিবেন এটা কি বলেছি, এটার নাম কি? আমি গত ক্লাসে বলেছি রো, রো ইন্ডিকেটস দ্য কোরিলেশন। আমি এখন লিখছি যে কোভেরিয়েন্স কে কোরিলেশনের টার্মে কিভাবে লেখা যায়। সো কোভেরিয়েন্স অফ অ্যাসেট 1 and অ্যাসেট 2 ইজ ইকুয়াল টু কোরিলেশন অফ অ্যাসেট 1 and 2 মাল্টিপ্লাইড বাই অ্যাসেট 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাসেট 2 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমি যদি এই ইকুয়েশনটা ব্যবহার করি, মানে এই পুরো ইকুয়েশন যেভাবে আছে সেভাবে ব্যবহার করি, আমার প্রবলেমে সে ফর এক্সাম্পল কোভেরিয়েন্স দেওয়া নাই, আমার প্রবলেমে দেওয়া আছে কোরিলেশন এবং ইন্ডিভিজুয়াল অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমি যদি চাই আমি এটা ব্যবহার করার জন্য, তাহলে আমার কাজ হচ্ছে এই তিনটাকে মাল্টিপ্লাই করে কোভেরিয়েন্সের নাম্বারটা আলাদা করে নিয়ে আসা।
আর আমি যদি চাই যে আমি কোভেরিয়েন্সে মেজারমেন্ট নিব না, আমি এই জায়গায় কোরিলেশনে মেজার নিব, তাহলে আপনাকে এখানে এক্স্যাক্টলি এই জিনিসটা লিখতে হবে। এখানে যেটা আছে মানে কোভেরিয়েন্সের জায়গায় এই অংশটা কেটে দিয়ে এখানে আপনাকে লিখতে হবে রো কোরিলেশনের কোরিলেশন অফ অ্যাসেট 1 and 2। আচ্ছা, সিগমা 1 অ্যাসেট 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাসেট 2 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইউ আন্ডারস্ট্যান্ড দিস? হিয়ার ইট ইজ। যে কোনো একটা ভার্সন আপনি ইউজ করতে পারেন, বাট ম্যাটার ইজ দ্যাট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আসলে কি করছেন। সো এগুলো নিয়ে কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, আমরা একটা এক্সারসাইজ করব, তারপর আমরা ক্লিয়ার হব। A portfolio is 30% invested in stocks that have a standard deviation of return 20%. ওকে, পোর্টফোলিওতে একটা অ্যাসেটের কথা বলা হচ্ছে, সেই অ্যাসেটটার নাম হচ্ছে স্টক। আমরা ধরে নিলাম এটা হচ্ছে WS। এস লেখার পারপাস হচ্ছে আমি যেন বুঝতে পারি, আমি এটা কোড কিসের ওয়েট সেটা যেন বুঝতে পারি। আমি যদি এখন 1 লিখি, স্টক ইজ ইকুয়াল টু 1 লিখি, আবার এরপর আরেকটা আছে কি, এরপর আছে বন্ড, পোর্টফোলিওতে বন্ড আছে, তখন যদি আমি 2 লিখি, আমি এখন 1 কোনটা যে স্টক লিখেছি, 2 কোনটা বন্ড লিখেছি, সেটা কিন্তু আমি ভুলে যাব। সো বেটার হচ্ছে আমি ওই অ্যাসেটের একটা ইনিশিয়াল লেটার দিয়ে লিখা। তাহলে WS সমান কত বলেন তো আমার প্রথম স্টেটমেন্ট থেকে? 30%। WS ইকুয়াল টু কত? স্টকে ওয়েট কত? 0.30। বড় করে বলেন সামান্তা, মাউথপিস সামনে নেন। WS কত? স্টকে ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট পোর্টফোলিও? স্যার 30%। 30%। আচ্ছা, এরপরে যে নাম্বারটা বলা আছে এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক কি না? আচ্ছা, কিসের? স্টকের। এটা কত পার্সেন্ট? জিরো এটা পয়েন্ট হচ্ছে টু 20%, ঠিক আছে। আচ্ছা, আবার বলা হচ্ছে 70% ইজ ইনভেস্টেড ইন বন্ডস। তাহলে আমি যেটা করছি WB, এখানে লিখছি 70.70, আর বন্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 12%। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে বন্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, স্টকের ডেভিয়েশন, স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি, বন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম এবং স্টক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, এটা কেন হলো? এটা কি সবসময় এরকম বেশি, স্টকেরটা বেশি হবে বন্ডেরটা কম হবে, এরকম হবে, নাকি উল্টাটা হতে পারে, নাকি ইকুয়াল হতে পারে? সরি, উল্টাও হতে পারে, ইকুয়ালও হতে পারে। স্যার সব সময় এরকমই হবে। ওয়াহিদ ইজ কারেক্ট। স্যার বন্ডে কম হবে সব সময়। আহ আমরা স্টকে যে স্যার, কস্ট অফ স্টকে ক্যাপিটালের আলোচনা করেছিলাম, স্টকে রিস্ক বেশি। বে- কস্ট, স্যার বন্ডে কম থাকে রিস্ক। হ্যাঁ, তো এটা ভুলে গেলে তো হবে না। কস্ট অফ ক্যাপিটাল যে আলোচনা করেছিলাম খেয়াল আছে? কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিসকাস করেছিলাম একটা চ্যাপ্টারে, Yes. কস্ট অফ ক্যাপিটাল খেয়াল আছে? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস অর নো? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, স্যার। সবচেয়ে সবচেয়ে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কোথায় বেশি ছিল? বন্ডে। বন্ডে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি ছিল। স্যার কমন শেয়ারে ছিল। সবচেয়ে বেশি হচ্ছে এখানে, তারপর প্রেফার্ডে, তারপর কোথায়? বন্ডে। বন্ডে। কারণ কি? রিমেম্বার, আমি কিন্তু এখানে এগুলো লিখেছি, এটা কিন্তু সিগমা লিখেছি, রিস্ক লিখেছি, ফর দ্য সেম রিজন, যার রিস্ক যত কম তার রিটার্ন তত কম, যার রিস্ক তত যত বেশি কম তার রিটার্ন তত বেশি। বেশি। এই রিলেশন ভুলে গেলে চলবে না তো। আপনি এখন কম্পিটিশনে পার্টিসিপেট করবেন, আপনি তো সবসময় টেক্সট বুক কেস পাবেন না। আপনাকে নিজে নিজে বুঝতে হবে যে রিটার্ন অন ইকুইটি আমি কত ধরবো,
রিটার্ন অন বন্ড কত ধরবো, রিকোয়ার রেট অফ রিটার্ন অন ইকুইটি, রিকোয়ার রেট অফ রিটার্ন অন বন্ড কত ধরবো। আমি এখন এটা যদি এই রিলেশন যদি আমি ফান্ডামেন্টাল রিলেশন যদি ভায়োলেট করি, আমি তো বড় ধরনের মিস্টেক করে ফেলবো। বোঝা গেছে? আপনার যদি এই ধরনের মিস্টেক দেখে আপনার প্রেজেন্টেশন শুনতে চাইবে না। বোঝা গেছে? সো এই সিলি মিস্টেক গুলো করা যাবে না। দিস ইজ দ্য সেম ভেরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। আচ্ছা, the correlation of bond returns with the stock return is 0.60. What does it indicate? Why not it is 1? Because you know the differences between bond and stock. ঠিক আছে? So obviously তাদের মধ্যে correlation you do not expect. You expect some relation, correlation close to 1, or you expect a correlation less than 1 between stock and bond. What do you think? স্যার ক্লোজ টু ওয়ান। How? কিভাবে close to 1? স্যার 0.60। একটা ইকুইটি সিকিউরিটি আর একটা ফিক্সড ইনকাম সিকিউরিটি, এটাতে রিস্ক হচ্ছে হাইয়েস্ট, এটাতে রিস্ক হচ্ছে লোয়েস্ট। এটা থেকে আপনি ফিক্সড ইনকাম পান, এটা থেকে কি ইনকাম পান সেটা নিয়ে আপনার কোনো মানে ইউ ইউ ইভেন ক্যান নট ফিগার আউট। তাহলে এটা কি একই সাথে মুভ করে? এদিকে একই সাথে মুভ করার কথা? নো স্যার। এটা হয়তো একই সাথে মুভ করে কিন্তু একই ভাবে মুভ করে না। ইজ ইট? এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। সো Yes, এগুলো sir. একটু খেয়াল রাখতে হবে। সো ইউ এক্সপেক্ট আ কোরিলেশন লেস দেন 1। সো এখানে এই কেসে যেটা বলা হচ্ছে 0.60। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও রিটার্ন? পোর্টফোলিও রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে বলা হয়েছে, রাইট? What would be if stock and bond returns were perfectly positively correlated? আমরা গত ক্লাসে কি বলেছিলাম? পারফেক্টলি পজিটিভ কোরিলেটেড এর কোরিলেশন ভ্যালু কত? পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড, এখানে রো এর ভ্যালু কত? স্যার 1। এক্স্যাক্টলি। ওকে, গত ক্লাসে বুঝিয়েছি, এখন আর এই আলোচনায় যাচ্ছি না। আচ্ছা সরি, আমি এখানে এটা ছিল কত পার্সেন্ট? 20। আচ্ছা, এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে পোর্টফোলিওর রিস্ক ক্যালকুলেট করা ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আচ্ছা, আপনি তো এটা জানেন যে ভেরিয়েন্স যখন আমার থাকে, এই ভেরিয়েন্স কে যখন আমরা রুট করি তখন আমরা কি পেয়ে যাই? সিগমা। রাইট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই, রাইট? আচ্ছা, সিগমা হচ্ছে এই লেটারটার নাম, এই লেটারটার নাম হচ্ছে সিগমা। বাট আমরা যে পারপাসে সিগমা ইউজ করছি সেই পারপাসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আচ্ছা, সে এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নোটেশন। এটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাট ইফ ইট ইজ স্যাম্পল ডেটা তখন আমরা এটা লিখি। আচ্ছা, এখন আমার যদি আমাদেরকে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলে, যদি আমাদেরকে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলে, ভেরিয়েন্স এর উপর যখন আমরা স্কয়ার রুট দিয়ে দিব তখন এটা হয়ে যাবে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি আপনার পোর্টফোলিও ভেরিয়েন্স আমরা কিভাবে ক্যালকুলেট করব। আমরা একটু আগে আমরা যেটা দেখাচ্ছিলাম আহ, সেটা হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্স। আমি অলরেডি বলেছি যে ভেরিয়েন্সকে আমরা যখন স্কয়ার রুট করব তখন আমরা কি পেয়ে যাবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। আচ্ছা, আমি ইকুয়েশনের ফর্মে লিখছি সো দ্যাট ইউ ক্যান কিপ ট্র্যাক যে আমি কি লিখছি। প্রথমে আমি কি লিখছি? ডাব্লিউ এস স্কোয়ার, তারপর লিখছি সিগমা এস স্কোয়ার,
এতটুকু ওকে? এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? এটা কার নো জন্য স্যার। লিখলাম, আমি কিভাবে লিখছি, আমি কি কি বলছি একটু ফলো করবেন। এটা মনে করবেন না যে আমি ইকুয়েশনটা দেখেছি, ইকুয়েশন আমি মেমোরাইজ করে নেব, ওইটার উপর ভ্যালু বসিয়ে দিলে আমি আনসার পেয়ে যাব। আপনি যদি ইকুয়েশনটা ওন না করেন, ইকুয়েশনটা যদি আপনি আহ, মানে খুব ইন ডিটেলসে যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনাকে ইকুয়েশনটা খুবই বোরিং, মানে খুবই বিরক্ত করবে। এখানে আমরা যেটা লিখেছি এটা হচ্ছে পোর্টফোলিও ভ্যারিয়েন্স, সো সরি, স্টকের ভ্যারিয়েন্স। সো খেয়াল করেন, সে আমার কাছে একটা বাকেট আছে, এই বাকেটে স্টকও যাবে, এই বাকেটে বন্ডও যাবে। এখন আমি যখন এই বাকেটের কি ক্যালকুলেট করছি, ভেরিয়েন্স ক্যালকুলেট করছি, তাহলে স্টক কি প্রপোর্শনে গিয়েছে, বন্ড কি প্রপোর্শনে গিয়েছে, সেটার কনসিডারেশন আমাকে রাখতে হবে, আমাকে মাথায় রাখতে হবে। ইজ এ ভেরি সিমিলার টু একটা মেডিসিনে যখন দুটো সলিউশন কম্বাইন করা হয়, একই 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 ধারণা, ঠিক আছে? তো এই স্টক কত ওয়েটে আসছে সেটাকে আমরা প্রথমে স্কোয়ার করছি, তারপর হচ্ছে আমরা যে ভেরিয়েন্সটা আবার এই স্টকের সাথে আসছে সেই ভেরিয়েন্সটাকে আমরা এখানে রাখছি। আপ টু দিস ক্লিয়ার? ভেরিয়েন্স ও রিস্কের মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিস্কের মেজারমেন্ট। বাট আমরা যদি ভেরিয়েন্স দিয়ে কারণ এখানে এটার এক্সপ্রেশনটা হচ্ছে ভেরিয়েন্স এর বেসিসে, জাস্ট স্কোয়ার রুট দিয়ে দিলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। তো আমরা প্রথমে স্কোয়ার রুট ছাড়ালে আচ্ছা প্লাস। এখন আপনি যে স্টকের কাজটা করেছেন একই কাজকে বন্ডের জন্য করা লাগবে না? ইয়েস স্যার। ওকে, এখন আপনি বন্ডের জন্য করেন, ডাব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার। অলরাইট? আচ্ছা, এখন আপনি এরপরে যে ফ্যাক্টরটা অ্যাড করছেন, এই ফ্যাক্টরটা হচ্ছে অনলি ফর দ্য পারপাস, এই যে তাদের মধ্যকার যে একটা রিলেশন আছে সেটাকে অ্যাড্রেস করছেন। কারণ তাদের রিলেশনটা আলটিমেটলি এই বাকেটের ওভারঅল রিস্ককে কি করবে, ইনফ্লুয়েন্স করবে। খেয়াল করেন, এদের মধ্যকার, এদের মধ্যে স্টক আর বন্ড বা আমার যে দুটো অ্যাসেট, তাদের কোরিলেশন যদি পারফেক্টলি ওয়ান হয়, পারফেক্টলি কি হয়, ওয়ান হয়, আলটিমেটলি এই বাকেটের যে রিস্ক হবে সেটা হচ্ছে এই যে এর যে রিস্ক আর এর যে রিস্ক, এই দুইটার ওয়েটেড অ্যাভারেজ। কোনো রিস্ক কমবে না, বাড়বেও না, আলটিমেটলি এটা আর এটার একটা প্লাস হয়ে যাবে, প্লাস হলে যা হয় সেটা, সেটা আমরা একটু পরে দেখব। আর যদি কোনো কারণে এদের মধ্যকার কোরিলেশন কম হয়, রিলেশনটা লেস দেন ওয়ান এই ডিরেকশনে, তখন কি হবে, এই বাকেটে এই দুইটা অ্যাসেট নেওয়ার কারণে আমার কিছু লাভ হবে। কি ধরনের লাভ? লাভটা হচ্ছে আমার যে বাকেটের রিস্ক, সেই রিস্কটা কমে আসবে। সেটা প্রুফ আমরা একটু পরে দেখাবো। আমরা এটা বলার পারপাস হচ্ছে আমরা এই জায়গায় যে জিনিসটা নিয়ে আসি সেটা হচ্ছে কিসের ফ্যাক্টর, সেটা হচ্ছে স্টকার বন্ড বা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেট তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাকে আমরা এখানে অ্যাকনলেজ করি। তো কিভাবে আমরা অ্যাকনলেজ করব, টু ডাব্লিউ এস ডাব্লিউ বি সিগমা এ সিগমা বি। তারপর আপনি এখানে লিখতে পারেন কি, এখানে আমি কি লিখবো, কোভিনেন্স লিখবো নাকি কোরিলেশন লিখবো? আমি অলরেডি যা লিখে ফেলেছি বলেন তো, যতটুকু আমি লিখে ফেলেছি এরপরে কি ইন্ডিকেট করছে, আমি এখানে এরপরে কি কি কোভিনেন্স লিখতে পারবো নাকি কোরিলেশন লিখতে হবে? আমি এতটুকু লিখে ফেলেছি, এরপরে আমি কি লিখবো, কোরিলেশন লিখতে হবে। এখানে কি লিখতে হবে? কোরিলেশন। পারফেক্ট। আচ্ছা, এখানে হবে এস আর বি, সিগমা এস আর সিগমা বি, এটা হচ্ছে কোভেরিয়েন্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা ভ্যালু গুলো ইনপুট দিই। ডাব্লিউ এস স্কোয়ার, এটা হচ্ছে 0.30 স্কোয়ার, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন, ইউ ক্যান ডু দ্য ক্যালকুলেশন। আমি কোথায় কি প্লেস করতে হবে সেটা বলে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ডাব্লিউ এস সমান কি হবে, 0.30 স্কোয়ার।
এখানে। আচ্ছা, তাহলে 0.30 স্কোয়ার প্লাস, সরি, এখানে আমি কিন্তু ভেরিয়েন্স কে মাল্টিপ্লাই করি নাই। ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স কত? আচ্ছা, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাকি ভেরিয়েন্স? এই নাম্বারটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমাকে কি ভেরিয়েন্স করতে হলে এটাকে কি করতে হবে? স্কোয়ার পয়েন্ট করতে টু হবে। জিরো স্কোয়ার। ঠিক আছে, আমি প্রথম পার্ট পেয়ে গেছি। সেকেন্ড পার্ট, 0.70 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হোয়াট? 0.12 স্কোয়ার প্লাস 2। এরপর কি হবে? প্রথম অ্যাসেটের ওয়েট 0.30, সেকেন্ড অ্যাসেটের ওয়েট 0.70 মাল্টিপ্লাইড বাই হোয়াট? এটার যে সিগমা, স্ট্যান্ডার্ড এভিয়েশন স্টকের 0.20 মাল্টিপ্লাইড বাই বন্ডের সিগমা 0.12 মাল্টিপ্লাইড বাই কোরিলেশন। কোরিলেশন কি দেওয়া আছে? রাইট, কোরিলেশন দেওয়া আছে 0.60। এখন আপনার যদি কোরিলেশন দেওয়া থাকে আপনার কোরিলেশন দিয়ে কাজ করাটা ইজি, আপনার যদি কোভেরিয়েন্স দেওয়া থাকে কোভেরিয়েন্স দিয়ে কাজ করাটা ইজি। ওকে, এখানে আপনি যেটা ক্যালকুলেট করবেন সেই ক্যালকুলেশনের এখানে আমরা যেভাবে লিখেছি, এখানে যে ক্যালকুলেশনটা আপনি করবেন সেটার নাম হচ্ছে পোর্টফোলিও ভ্যারিয়েন্স। আমি কি সিম্বল লিখছি দেখেন, ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার, পি মিলে পোর্টফোলিও ভ্যারিয়েন্স। আচ্ছা, এখন আমি যাই লিখি এখানে, যাই আসুক, ইউ নো দ্য ক্যালকুলেশন, এটাকে যখন আমরা স্কোয়ার রুট করে দিব তখন আমি কি পেয়ে যাব? কি পেয়ে যাব বলেন? স্কোয়ার স্ট্যান্ডার্ড রুট করলে, ডেভিয়েশন। ভ্যারিয়েন্স কে স্কোয়ার রুট করলে কি পাবো? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা, এখন আহ, যদি অ্যাসেটটার সেকেন্ড যেটা কোশ্চেন, যদি অ্যাসেট গুলোর মধ্যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা একটু এখান থেকে বুঝি। আচ্ছা, এই যে 0.60 দেখতে পাচ্ছেন, এই 0.60 কে বলা হচ্ছে, এটা যদি 1 হতো এটা কত হতো? এটা যদি 1 হতো, এটা যদি 1 হয় তাহলে কি হবে? এনি গ্যাস? তখন কি পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড হয়ে যাবে? না, পারফেক্ট পজিটিভ কোরিলেশন থাকা মানে তো 1। ঠিক আছে, পারফেক্ট পজিটিভ কোরিলেশন থাকা মানে কি? 1। ওকে, সো এটা যখন হয়ে যাবে তখন আমাদের আলটিমেটলি যেটা হয়ে যাবে এটা হচ্ছে আপনার আহ মানে আলটিমেটলি এই জায়গার আর কোনো ভ্যালু থাকছে না। মানে এটা যখন 1 হয়ে যাচ্ছে, আপনি যদি ফর্মুলা বুঝে থাকেন, এখানে যে এই অংশটা এটা বাদ পড়ে গেল, তখন ইকুয়েশনটা সিম্পল হয়ে যায়, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। বোঝা গেছে? এটা তখন এরকম হয়ে যায়, মানে সিম্পল অ্যাজ দ্যাট। তখন আলটিমেটলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওকে, আমরা এটা erase করছি। আলটিমেটলি ইউর ইকুয়েশন রিডিউসেস, ইউর ইকুয়েশন আপনি এখানে এই ক্যালকুলেশন করলে যা পাবেন, মানে আপনি এই এখানে ক্যালকুলেশন করে যাই পাবেন, আর সিম্পলি যদি আপনি এটা ক্যালকুলেট করেন, স্টক এস এর ওয়েট মাল্টিপ্লাইড বাই স্টক এস এর ভ্যারিয়েন্স। আচ্ছা, আমরা তো এখানে ভ্যারিয়েন্সে কাজ করছিলাম। হ্যাঁ, এখানে 0.20
স্কোয়ার, আর এখানে 0.30 স্কোয়ার, আর এখানে 0.7 স্কোয়ার, আর এখানে 0.12 স্কোয়ার। ওকে, সো এটা করলে যা পাবেন আপনার, আই মিন সিম্পল ওয়েটেড অ্যাভারেজ, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে সিম্পল ওয়েটেড অ্যাভারেজ। পারফেক্ট পজিটিভ কোরিলেশন যখন থাকে তখন আপনার ক্যালকুলেশন বিকামস ভেরি সিম্পল। ঠিক আছে, তখন আপনি যেটা এখানে যে এখানে যে কোরিলেশন দিয়ে এখানে যে ক্যালকুলেশনটা আমাদের দরকার হচ্ছিল সেটা রিডিউসেস টু ওয়েটেড অ্যাভারেজ অফ রিস্ক। ওকে, সো আমার ওয়েট হচ্ছে 0.70, কিসের জন্য? স্টকের জন্য। আর বন্ডের জন্য ওয়েট হচ্ছে কত? সরি, স্টকের জন্য 30% আর বন্ডের জন্য 70%। সো আমার রিস্কের মেজারমেন্ট হয়ে যাবে সিম্পলি আপনার 0.70 স্টক এসের, এটা বন্ডের, স্টকের জন্য 0.30 মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20%, প্লাস বন্ডের জন্য 70% ওয়েট মাল্টিপ্লাইড বাই কত পার্সেন্ট? 12%। এটা শুধুমাত্র যেটা আমরা মাত্র বললাম, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে, এটা কি ক্যালকুলেট করছি? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে কিসের জন্য? এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে যখন কিসের জন্য? যখন কোরিলেশনের ভ্যালু 1 হবে তখন। ওকে, ওকে, সো আপনার কাজ হচ্ছে আহ, কিছু এক্সারসাইজ করা একই ওয়েতে। এখানে কিছু ছোট প্রবলেম আছে, সেটা একই ওয়েতে, একই ওয়েতে, এই যে 5 and 6। ওকে, আচ্ছা, আমরা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের আলোচনায় আসি। হোয়াট ইজ দ্য এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার? আমরা কি দেখলাম? যখন দুটো অ্যাসেটের মধ্যে ভ্যারিয়েন্সের, দুটো অ্যাসেটের রিটার্নের মধ্যে যে কোরিলেশন সেটা যখন 1 হয়ে যায়, দুটো অ্যাসেটের মধ্যে যে কোরিলেশন সেটা যখন 1 হয়ে যায়, এটা যখন 1 হয়ে যায়, so you look at this, you can think of it is a square, you can think of it is b square, you can think of it is 2ab. So you know এটা সমান সমান কি? a square plus b square plus 2ab, এটা সমান সমান কি বলেন? আমি a A is plus equal b to কি whole লিখছি? square. a is equal to লিখছি w1 sigma 1, এটাকে a লিখছি। b is equal to কি লিখছি? w2 sigma 2। এটা তো আপনি জানেন, a plus b হোল স্কয়ার। কোনটা সমান সমান? এটা সমান সমান। এখন এটার উপরে যখন কি থাকবে, এটা যেহেতু আহ, আমি এটা ভ্যারিয়েন্সের কাজ, এটাকে যখন আপনি কি করবেন, স্কয়ার রুট করবেন, আপনার তখন কি থাকে? a প্লাস বি। সো এ ইকুয়ালটা আমি কি ধরে নিয়েছিলাম? w1 সিগমা 1, আর বি ইজ ইকুয়ালটা কি ধরে নিয়েছেন? w2 সিগমা 2। তাহলে আপনার সিম্পলি পোর্টফোলিও সিগমা কি হয়ে যাবে? দিস ওয়ান, মানে w1 সিগমা 1 প্লাস w2 সিগমা 2। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা এখানে বলার চেষ্টা করছি যে যখন আমরা কি দেখলাম, +1 দেখলাম, তখন যে রিস্কের যে ক্যালকুলেশন সেটা সিম্পলি ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য রিস্ক অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেট। এখানে দুটো অ্যাসেট, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে বন্ড। তাহলে এটা একটা ওয়েটেড অ্যাভারেজ অফ, রাইট, মানে 20% হচ্ছে আপনার কিসের রিস্ক? স্টকের রিস্ক, আর 12% হচ্ছে বন্ডের রিস্ক। তো আমরা যে পোর্টফোলিও রিস্ক ক্যালকুলেট করলাম, দ্যাট ইজ সিম্পলি দ্য ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য রিস্ক। সো তার মানে আমি এই পোর্টফোলিও করে কি কোনো রিস্ক কমাতে পেরেছি? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি যে পোর্টফোলিও করলাম, পোর্টফোলিও করে কি কোনো রিস্ক কমাতে পেরেছি? আমার পোর্টফোলিও রিস্ক যদি ওয়েটেড অ্যাভারেজ অফ
ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ক হয়, তাহলে আমি এখানে কোনো পোর্টফোলিও রিস্ক কমাইতে পারি নাই। ঠিক আছে, তো আমার দা থিং ইজ দ্যাট যখন আপনার অ্যাসেটের কোরিলেশন যখন কি থাকবে, পারফেক্টলি ওয়ান থাকবে, তখন আপনি কিন্তু ওয়েটেড অ্যাভারেজ অফ অ্যাসেটের রিস্ক হয়ে যাবে আপনার পোর্টফোলিও রিস্ক, মানে আপনি পোর্টফোলিও করে কোনো বেনিফিট পান নাই। ওকে, যদি ওয়েটেড অ্যাভারেজ অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ক হয়, আমাদের পোর্টফোলিও করার পারপাস হচ্ছে আমরা যেন এই রিস্কটাকে কমাতে পারি। ওকে, এখন আমরা একটা এক্সারসাইজ করব, সেটাতে আমরা বুঝতে পারবো যে কোরিলেশন বা কোভেরিয়েন্স এটা কমালে ফায়দা কি from the portfolio risk perspective. So look at the blue box. Consider two risky assets that have a return variances of 0.625 and 0.325. রিটার্ন ভেরিয়েন্স মানে কি? ভেরিয়েন্স, ঠিক আছে, আমরা যেটা সিগমা স্কয়ার লিখছিলাম সেটা। একটা অ্যাসেটের হচ্ছে 0.0625, আরেকটা অ্যাসেটের কত? 0.0324. The assets standard deviation of return are then 25% and 18%. You know how this calculation comes? এই ক্যালকুলেশন কিভাবে আসছে জানেন? ইয়েস স্যার, ভেরিয়েন্সটাকে খালি স্কয়ার করে এই দিই। ভেরিয়েন্স কে কি করলে, এই স্কয়ার, ভেরিয়েন্সের নাম্বারকে স্কয়ার করলে আমরা কি পেয়ে যাব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে এই নাম্বারটা বড় হবে নাকি ছোট হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নাম্বার কি ভেরিয়েন্সের নাম্বার থেকে ছোট হয় নাকি বড় হয়? বড় হয়। ওকে, এখন নাম্বার যখন আপনাকে দেওয়া থাকবে, খেয়াল করবেন, নাম্বার যখন দেওয়া থাকবে ডেসিমাল ফর্মে, এবং নাম্বারটা ডেসিমাল আমরা জানি কি, ডেসিমালের নাম্বারটা কি হয়? পজিটিভ ডেসিমাল হলে 0 থেকে 1 হয়। কিসের মধ্যে হয়? 0 থেকে 1 এর মধ্যে হয়। 1 এর চেয়ে যে নাম্বারগুলো বড়, আমি পজিটিভের কথা বলছি, 1 এর চেয়ে যে নাম্বারগুলো বড়, সেই নাম্বারগুলো স্কোয়ার রুট যখন আপনি করবেন তখন নাম্বারগুলো ছোট হবে। নাম্বার যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, সেই নাম্বারকে আপনি যখন স্কোয়ার রুট করবেন সেই নাম্বারগুলো কি হবে? বড় হবে। ওকে, দ্যাট ইজ দ্য রিজন। আমি জাস্ট একটু প্রুফ দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে ভেরিয়েন্সের নাম্বার কত? 0.0625। আচ্ছা, পয়েন্ট, সরি, 0.0625। ওকে, এটাকে আমরা কি করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম। এখন দেখেন তো কোনটা বড়, 0.0625 বড় নাকি 0.25 বড়? 0.25 বড়। 0.25 বড়। আচ্ছা, আর আপনি যদি 2 কে স্কোয়ার রুট করেন, 2 হচ্ছে 1 এর চেয়ে বড়, 1.414। ঠিক আছে, কোনটা বড়, 2 বড় নাকি 1.414 বড়? স্যার 2 বড়। হ্যাঁ, তো সব সময় এই ইন্টিউশনস গুলো আপনার মাথায় রাখবেন, আদারওয়াইজ আপনি ক্যালকুলেশনে কোনো মিস্টেক হলে আপনি কিন্তু ইমিডিয়েট বুঝতে পারবেন না। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই নাম্বারগুলো কিভাবে আসছে আমরা বুঝে গেছি। এগুলো যদি দেওয়া নাও থাকতো তাহলে আমরা জানতাম যে এগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, calculate the variances and standard deviations of portfolio returns for an equal weighted portfolio of the two assets when their correlation of return is, এখানে 4টা কেস। যদি কোরিলেশন 1 হয়, যদি কোরিলেশন 0.5 হয়, যদি কোরিলেশন 0 হয়, যদি কোরিলেশন -0.5 হয়। কোরিলেশনের রেঞ্জ গত ক্লাসে কি বলেছিলাম? কত থেকে কতর মধ্যে হতে হবে? কোরিলেশনের নাম্বারটা কত থেকে কতর মধ্যে হতে হবে? 0 থেকে 1। 0 থেকে 1 বলেছি? -1 থেকে +1 এর মধ্যে।
কত থেকে কত, কত থেকে কতর মধ্যে হতে হবে? -1 to 1। রেঞ্জ কত হবে? -1 থেকে +1 এর মধ্যে। এটা হচ্ছে কার শর্ত? কোরিলেশনের শর্ত। আপনি যেভাবে ক্যালকুলেট করেন এই নাম্বারটা -1 থেকে +1 এর মধ্যে আসবে। এরকম কোন শর্ত এর নাই। আমি যেটা এর বলে লিখেছি এটার নাম কি? আমি যে বক্সের মধ্যে যেটা লিখেছি সেটার নাম কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো একটা অ্যাসেটের হয়, আপনার এখানে তো আমি এ বি দুইটা লিখেছি। দ্য পোর্টফোলিও স্ট্যান্ডার্ড হ্যাঁ, ডেভিয়েশন। হ্যাঁ, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি তো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইভাবে লিখছিলাম। আমরা এটা অনেকবার Sir, বলছি। standard deviation of two assets, two risky assets. কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স প্লিজ। আমি যখন যা বলছি লিখছি প্লিজ একটু কনসেন্ট্রেট করেন। ওকে, এটার নাম কি? কোভেরিয়েন্স। আর আমি যখন এরকম লিখবো এটার নাম কি? এটা কি? Portfolio of two কোরিলেশন। assets. এটা হচ্ছে কোরিলেশন। টু অ্যাসেটের কোরিলেশন, আর এটা হচ্ছে টু অ্যাসেটের কোভেরিয়েন্স। ঠিক আছে, এটা সবসময় টু অ্যাসেটের হবে। ঠিক আছে, এখন যদি আপনার দুটো অ্যাসেট থেকে পাবো আমরা একটা কোভেরিয়েন্স। ঠিক আছে, আচ্ছা যদি তিনটা হয় এটা নাম্বারটা হচ্ছে সবসময় n-1। কয়টা? n-1 সংখ্যক আপনি কোভেরিয়েন্স পাবেন। আপনার যদি তিনটা অ্যাসেট থাকে আপনি কোভেরিয়েন্স পাবেন দুইটা। কিভাবে কিভাবে? এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমরা একটু লিখি। এ বি সি, এ বি সি। বি এর সাথে বি এর যেটা ভেরিয়েন্স এটার নাম হচ্ছে ভেরিয়েন্স। ওকে, সি এর সাথে সি যেটা, সি এর সাথে সি এর রিলেশনটাও কি ভেরিয়েন্স। এর সাথে একটা কি ভেরিয়েন্স। আর এর সাথে বি যেটা সেটা হচ্ছে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স অফ এ বি। ঠিক আছে, আর এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এস সি। ওকে, বোঝা গেছে? এখানকার এ, এখানকার সি, আর এখানে কি হবে? কোভেরিয়েন্স অফ এ বি, আর এখানে কি হবে? আচ্ছা সরি, Covariance of BC. হ্যাঁ এখানে হবে বিসি। আচ্ছা এখানে কি হবে? এখানে হবে এসসি, এখানে কি হবে? বিসি। আচ্ছা সরি, এখানে আপনার কোভেরিয়েন্সের টার্ম হবে। আচ্ছা আমরা দেখি তাহলে এখানে কয়টা রিপিট হলো দেখি। তাহলে এসি এসি কয়বার আসলো? দুইবার। আচ্ছা, এখানে এগুলো কয়বার আসলো? দুইবার আসলো। এসিও দুইবার আসছে, এবিটাও দুইবার আসছে, বিসিও কয়বার আসছে? দুইবার আসছে। তাহলে আমি যদি এগুলোকে দুইবার করে ক্যালকুলেট করি তাহলে ডাবল কাউন্টিং হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে একবার। সো আইডিয়া হচ্ছে এরকম না, আইডিয়াটা মূলত হচ্ছে আপনার যখন দুইটা অ্যাসেট থাকবে তখন আপনাকে কোভেরিয়েন্সের ফ্যাক্টর লিখতে হবে এই তিনটা। সরি, আপনার অ্যাসেট যখন তিনটা থাকবে তখন আপনাকে কোভেরিয়েন্সের ফ্যাক্টর, আপনার কোভেরিয়েন্সের নাম্বার হবে একটা সিগমা এবি দিয়ে, আরেকটা সিগমা এসি দিয়ে, একটা সিগমা বিসি দিয়ে। আর আমরা যে একটু আগে 2W1 W2 তারপর সিগমা 1 সিগমা 2 এইভাবে কোরিলেশন 1 2 এইভাবে লিখছিলাম না, ওইরকম কয়টা ফ্যাক্টর হবে? তিনটা হবে। So, এটা একটা কমপ্লিকেটেড কেস, আমরা এটা অ্যাডভান্স কেস, আমরা জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য বললাম যে যখন একটা অ্যাসেট, দুটো অ্যাসেট তখন কোভেরিয়েন্সের ফ্যাক্টর একটা, বাট যখন তিনটা হয়ে যাবে তখন হয়ে যাবে তিনটা, এইভাবে নাম্বার বাড়তে থাকবে। সো থিংস বিকামস কমপ্লিকেটেড। সো আমরা সাধারণত খুব কমনলি হচ্ছে দুটো অ্যাসেট দিয়ে ক্লাসের এক্সারসাইজ করি। ঠিক আছে,
আচ্ছা, বিকজ দিস আর ডান ইন এক্সেল, সো এটা খাতা কলমে করতে গেলে হয়তো আপনার কাছে কমপ্লিকেটেড মনে হবে, চান্সেস অফ এরর্স আর হায়ার, বাট ম্যাটার ইজ দ্যাট এটা তো সফটওয়্যার করা হয়। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস অফ পোর্টফোলিও রিটার্ন ফর ইকুয়াল ওয়েটেড পোর্টফোলিও। আমার অ্যাসেট আছে কয়টা? পোর্টফোলিওতে অ্যাসেট আছে কয়টা? যে অ্যাসেট, যে পোর্টফোলিওর কথা আমরা বলছি, সেই পোর্টফোলিওতে কয়টা অ্যাসেট আছে? স্যার দুইটা। দুইটা। আচ্ছা, দুইটা অ্যাসেটে যদি ইকুয়াল ওয়েটেড পোর্টফোলিও করা হয় তাহলে কোন অ্যাসেটে কত ওয়েট? কোন অ্যাসেটে কত ওয়েট? এগুলো আপনি জানেন তো, মানে বলছেন না কেন? স্যার 50-50। 50-50 তো একটু বলেন। এগুলো বলতে হবে না। আচ্ছা, 50-50। তো এই ইনফরমেশন গুলো আপনাকে জানতে হবে। ওকে, এখন এই ইনফরমেশন দিয়ে আমরা একটু আগে যে এক্সারসাইজ করলাম সেরকম যদি এক্সারসাইজটা করা হয়, আমরা যেহেতু ক্যালকুলেশন কিভাবে করে সেটা অলরেডি দেখিয়েছি, সেটা আর আমরা ক্যালকুলেশনে যাব না, আমরা এখানে কনসেপচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং সেটাতে যাব। যদি অ্যাসেটে 50% ওয়েট হয়, প্রথম অ্যাসেটে, সেকেন্ড অ্যাসেটে 50% ওয়েট হয়, প্রথম অ্যাসেটে 25% পোর্টফোলিও স্ট্যান্ড ডেভিয়েশন, সেকেন্ড অ্যাসেটে পোর্টফোলিও স্ট্যান্ড ডেভিয়েশন হচ্ছে, সরি, অ্যাসেট স্ট্যান্ড ডেভিয়েশন হচ্ছে 18%। আমরা যখন পোর্টফোলিও স্ট্যান্ড ডেভিয়েশন করব, যেহেতু কোরিলেশন হচ্ছে +1, তখন আমার এই ইকুয়েশনটা কি হয়ে যায় বলেছিলাম? সিম্পল হয়ে যায় বললাম না? খেয়াল আছে? একটু আগে দেখালাম না? Yes, স্যার। কোরিলেশন যখন 1 হয়ে যায়, কারণ আমাদের কয়টা কেস এখানে? কোরিলেশন অফ রিটার্ন 1, 0.5, 0, -0.5, চারটা কেস। আমরা প্রথম কেসের কথা বলছি, 1 যদি হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনটা সিম্পল হয়ে কি হয়ে যায়? এই ইকুয়েশনটা সিম্পল হয়ে a প্লাস বি হয়ে যায়। a প্লাস বি মানে W1 সিগমা 1 প্লাস W2 সিগমা 2। তার মানে W1 সিগমা 1 প্লাস W2 সিগমা 2, দ্যাট ইজ হিয়ার। এখন এখানে যে রিস্কটা আসছে সেই রিস্ক হচ্ছে পোর্টফোলিও রিস্ক, এই রিস্কের ক্যালকুলেশন কত? 21.5%। আচ্ছা, যদি এটা +1 না হয়ে অন্য যে কোনো নাম্বার হয়, তাহলে আপনার এই ইকুয়েশনের কোনো এব্রিভিয়েশন হবে না, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এটা অলরেডি আমরা দেখিয়েছি। যদি কোরিলেশন 0.5 হয়, আপনি এগুলো সবগুলো যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনি দেখেন আপনার পোর্টফোলিও সিগমা আসছে 18.7। জাস্ট এই +1 এর কেসের সাথে 0.5 এর কেস চিন্তা করেন, পোর্টফোলিও রিস্ক কি কমে আসছে কিনা? 21.5% থেকে 18.7, এটা কি পোর্টফোলিও রিস্ক কমে আসছে কিনা? Yes, স্যার। একটু বড় করে বলেন, মাউথপিসটা সামনে রাখেন, আমি যেন শুনতে পাই। ওকে, তাহলে আমি পোর্টফোলিওর অ্যাসেটের মধ্যকার কোরিলেশন যখন কমে আসছে, ডাইভার্সিফিকেশনে কিছু বেনিফিট পাচ্ছি, এই কথাটা আমি কিভাবে বলতে পারছি? আমার পোর্টফোলিও রিস্ক কি হয়ে আসছে? কমে আসছে। এখন আমি যদি বলি যে এই দুটো অ্যাসেট আমরা কনসিডার করছি, তাদের মধ্যকার যে কোরিলেশন, তাদের মধ্যকার যে কোরিলেশন সেটা হয়ে গেছে 0। সেটা কত? 0। হোয়াট ডু ইউ এক্সপেক্ট? রিস্ক কি এই লেভেল থেকে, যেটা 18.7, কত কোরিলেশনে পেয়েছি? 0.5, সেই লেভেল থেকে কমবে নাকি সেম থাকবে নাকি বাড়বে যদি কোরিলেশন 0 হয়? বলেন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট?
ডাইভার্সিফিকেশনের পারপাস তো আমরা অলরেডি বলেছি, মানে পোর্টফোলিও পারপাস অলরেডি বলেছি। রিস্ককে আমরা কি করতে পারবো, ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ককে কি করতে পারবো, ডাইভার্সিফাই করতে পারবো। ডাইভার্সিফাই মানে কি, পোর্টফোলিওর মধ্যে ওই অ্যাসেট গুলো কম্বাইন করলে পোর্টফোলিওর যে ওভারঅল রিস্ক সেটাকে কি করে ফেলতে পারবো, কমাতে পারবো। এখন এই এই বেনিফিটটা, এটা তো অবভিয়াসলি বেনিফিট, এই বেনিফিটটা কখন কখন বাড়বে? আমি কি তাদের মধ্যকার যে অ্যাসেট গুলো দিয়ে পোর্টফোলিও কনস্ট্রাক্ট করছি তাদের মধ্যকার কোরিলেশনকে বাড়ালে রিস্ক বাড়বে, নাকি কোরিলেশন সরি রিস্ক কমবে, নাকি কোরিলেশন কমাইতে পারলে রিস্ক কমবে? স্যার কোরিলেশন কমাতে পারলে রিস্ক কমবে। পারফেক্ট, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য নেক্সট কেস। আপনি দেখেন কোরিলেশন যখন জিরো, তখন আপনি যদি রিস্কের মেজারমেন্ট দেখেন, তখন আবার আরেকটু সিম্পলিফাই হয়ে যায়। সিম্পলিফাই হচ্ছে এরকম, তখন আপনার কিন্তু আহ এই যে এই পুরো ফ্যাক্টরটা জিরো হয়ে যায়। পুরো ফ্যাক্টরটা কি হয়ে যায় তখন, পুরো ফ্যাক্টরটা জিরো হয়ে যায়। সো পুরো ফ্যাক্টর জিরো হয়ে গেলে আপনার সিম্পলিফাই করে যাই হোক, বাট ম্যাটার ইজ দ্যাট আপনি তখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আপনি ক্যালকুলেট করবেন, তখন আপনি দেখেন কত পাচ্ছেন, 15.40। ইউ সি দিস 15.40 ইজ লেস দেন 18.7। এটার পিছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে আমরা তাদের মধ্যে যে কোরিলেশন, এটাকে কি করে ফেলতে পেরেছে, কম কোরিলেশন করাতে পেরেছে, বা পয়েন্ট আপনার 50 থেকে কমে জিরো। আচ্ছা, হোয়াট ডু এক্সপেক্ট যে কোরিলেশন কি আরো কমানো পসিবল কিনা, মানে তাদের মধ্যে কি রিলেশন আরো মানে জিরো তো, জিরো মিন্স নো রিলেশন, বাট রিলেশন কি আমরা কি ইনভার্স করতে পারি কিনা, সে একজন যাচ্ছে নর্থে আরেকজন যাচ্ছে সাউথে, সেটাও একটা রিলেশন কিনা। একজন যাচ্ছে নর্থে আরেকজন যাচ্ছে সাউথে, সেটা কি একটা রিলেশন কিনা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন সেই রিলেশন যদি সামহাও থাকে, হোয়াট ডু ইউ এক্সপেক্ট, রিস্ক কি আরো কমার কথা নাকি বাড়ার কথা? আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম an asset which makes you happy when some other assets are underperforming, তখন আপনার রিস্ক সবচেয়ে কি কম। কেন কম? সে ওভারঅল স্টক মার্কেট খারাপ করছে, বাট আপনার কাছে আরেকটা অ্যাসেট আছে, সে রিয়েল এস্টেট আপনার ইনভেস্টমেন্ট আছে, রিয়েল এস্টেট আপনার ভালো করছে। ওভারঅল মার্কেট খারাপ করছে, সে গোল্ড ভালো করছে, তখন গোল্ডের সাথে স্টক মার্কেটের কোরিলেশন হোয়াট ডু ইউ এক্সপেক্ট? আপনার কি খেয়াল আছে যে কোভিড এর সময়, আই ডোন্ট নো কোভিড এর সময় আপনারা কোন ইয়ারে ছিলেন, ইট মে বি ইট মে ভেরি, কোভিড এর সময় গোল্ডের প্রাইস বেশ বেড়েছে, বাট ওভারঅল অ্যাক্রস দ্য কান্ট্রিজ স্টক মার্কেটে আপনার খুবই খারাপ অবস্থা ছিল। সো স্টকের সাথে তাহলে গোল্ডের রিলেশন আপনি তখন কেমন এক্সপেক্ট করছেন? স্টক মার্কেট খারাপ করছে, গোল্ড ভালো করছে, কোরিলেশন কি জিরো, নাকি 0.5, নাকি +1, নাকি নেগেটিভ। লেস পজিটিভ দেন জিরো? নেগেটিভ। লেস স্যার দেন জিরো, নেগেটিভ। ইয়েস লেস স্যার। দেন জিরো, রাইট। তো লেস দেন যখন জিরো হয় তখন আপনি দেখেন কি হয়, লেস দেন যখন জিরো হয় তখন কি হয়, 11.17। এখন এই চারটা নাম্বার কম্পেয়ার করেন, কোন কেসে রিস্ক ইজ দ্য লোয়েস্ট? স্যার যখন এখানে নেগেটিভ হয়। এখানে 21.5%, 18.7, 15.4, 11.17, কোন কেসে সবচেয়ে কম? সবচেয়ে কম কোথায়? যখন কোরিলেশন নেগেটিভ। কোরিলেশন নেগেটিভ। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করি আপনাকে, যদি এটা -1 হয়, কোরিলেশন -1 হয়, ভেরি আনলাইকলি, বাট আমি বলছি যদি -1 হয়, হোয়াট ডু ইউ এক্সপেক্ট?
11.17% চেয়ে রিস্ক কমবে নাকি সেম থাকবে নাকি বাড়বে? আমরা কিন্তু সেম ইকুয়েশন ইউজ করছি, কিছু কিছু জায়গায় 0 আর 1 এর জায়গায় হয়তো রিডিউস হয়ে যাচ্ছে, দ্যাটস ট্রু, বাট আলটিমেটলি আপনার এত কিছু খেয়াল রাখার প্রয়োজন না। আপনি যদি এটা খেয়াল রাখেন, অরিজিনাল ফর্মুলা, থিং ইজ ভেরি সিম্পল। আপনি আমাকে জাস্ট বলেন যে কোরিলেশন যদি আপনি এই ডিরেকশন তো বুঝতে পেরেছেন, কোরিলেশন যত কমানো যাবে, কোরিলেশন কমানো মানে কোভেরিয়েন্স কমানো, একই কথা। ওকে, কোরিলেশন যদি -1 হয় তাহলে পোর্টফোলিও রিস্ক কি হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? -0.5 এর চেয়ে কম হবে নাকি সেম হবে নাকি বেশি হবে? কম হবে। কম হবে, ঠিক আছে। এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার লং স্টোরি শর্ট, as long as the correlation between asset return decreases, your overall portfolio risk decreases. ঠিক আছে, তাহলে আপনার টার্গেট কি হবে? আপনি যে পোর্টফোলিও কনস্ট্রাক্ট করবেন, আপনি কোন অ্যাসেট গুলো পোর্টফোলিওতে ইনক্লুড করবেন সেটার ডিসিশন একটা বড় একটা ডিটারমিনিং ফ্যাক্টর কি? ওই অ্যাসেট গুলোর মধ্যে কোরিলেশন কম কিনা, কমানো যায় কিনা, কম আছে কিনা। ইজ ইট? বোঝা গেছে? বুঝতে পেরেছেন? জি স্যার। জি। আচ্ছা, যদি আপনার এই লাইনটা খেয়াল করেন, যদি অ্যাসেট গুলোর মধ্যে কোরিলেশন পারফেক্টলি নেগেটিভ হয়, যেটা মাত্র বললাম -1, যদি -1 হয় তাহলে আমরা এমন একটা ওয়েট পেতে পারি। আমরা তো 50-50 যেটা ওয়েট কাউন্ট করেছি সেটা হচ্ছে আমাদের নিজেদের চয়েস। 50-50 যেটা, সেই চয়েসটা কাদের? আমাদের নিজেদের। বাট দেয়ার ইজ আ সফটওয়্যার সলিউশন। আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট যে মাইক্রোসফট এক্সেল এর সলভার একটা অ্যাডিনস আছে, সেটা ইউজ করে আপনি যখন বলবেন যে আমি আমার দুটো অ্যাসেটের মধ্যে কোরিলেশন হচ্ছে -1, আর আমি যে দুটো অ্যাসেট হোল্ড করি সেই অ্যাসেট গুলো রিটার্নের অবস্থা এরকম, আমি চাইছি যে আমার এই অ্যাসেট গুলো কম্বাইন করে, এমন একটা রেশিওতে কম্বাইন করে আমার পোর্টফোলিও রিস্ক যেন, আমার সিগমা পি যেন 0 হয়। এটা যখন তাকে বুঝিয়ে দিবেন, তাকে জিজ্ঞেস করবেন যে তাহলে আমাকে অ্যাসেট এ তে আর অ্যাসেট বি, কোন অ্যাসেটে কত পার্সেন্ট ইনভেস্ট করা লাগবে, সেই সলভার আপনাকে পার্সেন্টেজটা, এটা আমরা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি। আহ so আমরা সেটা পরবর্তী সুযোগ পেলে দেখাবো। তখন সে আপনাকে একটা ওয়েট দেবে, হুইচ ইজ নট দা 50-50। আমরা 50-50 তে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের নিজেদের চয়েস। সে ফর এক্সাম্পল সে দিল 20% আর 80%, অ্যাসেট এ তে 20% আর অ্যাসেট বি তে 80%। তখন আপনি দেখবেন ওই প্রপোর্শন আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার পোর্টফোলিও রিস্ক এটা দেখবেন, এই যে এই পার্সেন্টেজটা, এটা দেখবেন হচ্ছে 0 অথবা ক্লোজ টু 0। বোঝা গেছে? মানে ডিরেকশনটা ক্লিয়ার, কোন জায়গায় কি হবে। আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা একটু আমরা ফিগারে দেখি। ওকে, আচ্ছা, আমাদের কাছে দুটো অ্যাসেট আছে, একটা অ্যাসেট এ আর একটা অ্যাসেট বি। আমরা এখানে যে ফিগারটা দেখাচ্ছি সেই ফিগারটা আমরা ভার্টিক্যাল এক্সিসে দেখাচ্ছি পোর্টফোলিও রিস্ক, সরি পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, আর হরাইজন্টাল এক্সিসে দেখাচ্ছি পোর্টফোলিও রিস্ক। সে ফর এক্সাম্পল, ইন টার্মস অফ রিটার্ন এন্ড রিস্ক, আপনার যে অ্যাসেটটা এই, সেই অ্যাসেটটা এখানে আছে, এখানে থাকা মানে হচ্ছে ওই অ্যাসেটটার রিস্ক হচ্ছে এতটুকু, এই যে হরাইজন্টাল ডিস্টেন্স, আর ওই অ্যাসেটটার রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এটা। আর আরেকটা অ্যাসেট আছে, অ্যাসেট বি, যেটার পজিশন এখানে,
যেটার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা, আর রিস্ক হচ্ছে এই হরাইজন্টাল ডিস্টেন্সটা। আপ টু দিস ইউ আর ক্লিয়ার যে আমরা কি বলতে চাইছি? আমরা এক্সপেক্টেড রিটার্ন আর রিস্কের স্পেসে দুটো অ্যাসেটকে প্লট করেছি। এতটুকু কি বুঝতে পেরেছেন? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আমি এই দুটো অ্যাসেটকে কম্বাইন করে পোর্টফোলিও করব। দুটো অ্যাসেটকে কম্বাইন করে কি করব? পোর্টফোলিও করব। আমরা বোঝার চেষ্টা করছি যে দুটো অ্যাসেটকে কিভাবে কম্বাইন করলে আমরা রিস্ককে সবচেয়ে কমাতে পারবো। যদি এই দুটো অ্যাসেটের কোরিলেশন পারফেক্টলি পজিটিভ 1 হয় বা +1 হয়, তাহলে আমরা পেয়েছিলাম কি, তাদের রিস্ক কি হবে? কারো খেয়াল আছে? একটু আমাকে বলবেন। খেয়াল আছে? এরকম আমরা লিখেছিলাম ইয়েস স্যার, A+B। A+B। আচ্ছা, তো এখানে আমরা যে রিস্কের মেজারমেন্ট আমরা আ, এখানে নাম্বার প্লট করা হয় নাই এই জন্য। আচ্ছা, যাই হোক, এখানে যে এটা হচ্ছে পোর্টফোলিও রিস্ক, ঠিক আছে? পোর্টফোলিও রিস্ক। সো এই রিস্কটা আপনি যদি দেখেন যে আপনার প্লটিংটা হবে এই জায়গায়, সো দ্যাট অ্যাকচুয়ালি কামস ফ্রম ওয়েটেড অ্যাভারেজ অফ দিস টু। সো আলটিমেটলি আমরা যেটা বলেছিলাম, পোর্টফোলিও রিস্ক কিন্তু আপনি কমাতে পারেন নাই। আপনি সিম্পলি অ্যাসেট বির যে রিস্ক আর অ্যাসেট এর যে রিস্ক, সেটার একটা ওয়েটেড অ্যাভারেজ রিস্ক আপনার পোর্টফোলিওতে আছে। আপনি রিস্ক কমানোর কোনো সুযোগ পান নাই। এখন যদি এমন হয় যে আপনার কোরিলেশন হয়ে গেছে, মানে এখানে যদি আমরা ধরে নিই, তার মানে আপনার রিস্ক লেভেল কোথায় আছে? আপনার রিস্ক লেভেল এখানে আছে, আর এই জায়গায় আপনার পোর্টফোলিও রিটার্ন কোথায় আছে? এখানে আছে। আচ্ছা, এখন যদি এমন হয় যে আপনি কোরিলেশন কম বা কোরিলেশন কম এরকম অ্যাসেট ইনক্লুড করতে পেরেছেন, তখন আপনার রিস্ক কি এই জায়গা থেকে লেফটের দিকে যাবে, নাকি এই জায়গায় থাকবে, না রাইটের দিকে যাবে? যদি কোরিলেশন কমানো যায়, ডোন্ট ফরগেট যে হরাইজন্টাল এক্সিস আমরা রিস্ক মেজার করছি। এখন হরাইজন্টাল এক্সিসে লেফটের দিকে যাওয়া মানে রিস্ক কমের দিকে যাওয়া, রাইটের দিকে যাওয়া মানে রিস্ক বেশির দিকে যাওয়া। হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার, কোরিলেশন কমালে আমরা সেটা লেফটের দিকে যাব, লেফটের কারণ দিকে যাব, ঠিক আছে? রিস্ক কমবে। রাইট। সো দ্যাট ইজ দ্য রিজন। আমি যখন এই ওয়েতে কম্বাইন করব +0.5 কোরিলেশন, তখন রিস্ক কমে এখানে আসবে। আবার জিরোতে হলে আরো কমে যাবে, -0.5 হলে আরো কমে যাবে। আর আমরা যেটা বলেছিলাম, যখন -1 পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, এটা যদি সামহাউ পসিবল হয়, আপনি পোর্টফোলিও রিস্ক এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। এই জায়গায় রিস্কের লেভেল কত বলেন? 0। ওকে, এখন এই এই মাত্র যে ডায়াগ্রামটা আমরা বুঝলাম, এটাকে আমরা একটু আরেকটু এলাবোরেট করি। সেটা হচ্ছে আহ আমরা যেটা বুঝলাম যে আমরা পোর্টফোলিও ওয়েটকে, আমরা পোর্টফোলিও রিটার্ন রিটার্ন নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। রিটার্ন হচ্ছে অলওয়েজ কি, ওয়েটেড অ্যাভারেজ অফ অ্যাসেট রিটার্ন। পোর্টফোলিও রিটার্ন সবসময় কি হবে? ওয়েটেড অ্যাভারেজ অফ পোর্টফোলিও রিটার্ন। রিটার্নের সাথে কিন্তু আপনার কিসের সম্পর্ক নাই? রিটার্নের সাথে কোরিলেশনের সম্পর্ক নাই। আপনার যদি রিটার্নের ইকুয়েশনটা মনে থাকে, পোর্টফোলিও রিটার্নের ইকুয়েশনটা মনে থাকে। বাট আমরা যেটা জানতে পারছি, যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে হোয়াট এভার দ্য পোর্টফোলিও রিটার্ন হুইচ কামস ফ্রম দ্য ওয়েটেড অ্যাভারেজ অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেট, আমরা কি করতে পারি? পোর্টফোলিও রিস্ককে কমাতে পারি। কিভাবে? যখন আমরা কোরিলেশন কম এটা মেক শিওর করতে পারি। এখন আহ যেই অ্যাসেটটা আমরা, যে পয়েন্টে, যে পোর্টফোলিওটা কনস্ট্রাক্ট করলে আমরা সবচেয়ে
লোয়েস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো গিভেন দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, সেটাকে আমরা বলি মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। আমরা এটা একটু প্লটিং করে বোঝার চেষ্টা করি। আমরা একটু ফিগার ড্র করি। এই ফিগারটাই আমরা শুরু থেকে ড্র করি। রিমেম্বার, এখানে যেটা আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা আপনি অলরেডি জানি। ভার্টিক্যাল এক্সিস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আর হরাইজন্টাল এক্সিসে রিস্ক আমরা মেজার করছি। এখানে আপনি কিছু ডট দেখতে পাচ্ছেন, ইয়েস অর নো? জি স্যার। Yes, আচ্ছা, sir. এই ডট গুলো রিফ্লেক্ট করছে ডিফারেন্ট কম্বিনেশন অফ রিস্কি অ্যাসেট। এখানে যে কম্বিনেশন গুলো দেখতে পাচ্ছেন, এই কম্বিনেশন গুলো কি রিফ্লেক্ট করছে? ডিফারেন্ট কম্বিনেশন অফ অ্যাসেট। আমরা যে অ্যাসেট এ আর বি, এই দুটো সে আপনি আমি যদি 0.2 এখানে ইনভেস্ট করি, 0.8 এখানে ইনভেস্ট করি, আমি যে রিস্ক রিটার্ন পাবো, আর 0.3 আর 0.7 ইনভেস্ট করলে কি একই রিস্ক রিটার্ন পাবো নাকি তফাৎ হবে? তফাৎ হবে। ডিফারেন্ট হবে। সো এই রিলেশন গুলো হচ্ছে আমরা এখানে প্লট করছি। বোঝা গেছে? আচ্ছা, এখন প্লট করার পর আমরা এখন বিভিন্ন পোর্টফোলিও কম্পেয়ার করছি। বিভিন্ন পোর্টফোলিও কি করছি? কম্পেয়ার করছি। এখন কম্পেয়ার করে দেখেন, এখানেও এখানে ধরে নিলাম একটা পোর্টফোলিও আছে এই জায়গায়। আপনি এই পোর্টফোলিওর সাথে এই পোর্টফোলিওটা কম্পেয়ার করবেন। আমার পেন্সিলটা খেয়াল করবেন আমি কোথায় মার্ক করছি। এই পোর্টফোলিওকে আমি বললাম পোর্টফোলিও এ, এটাকে বললাম পোর্টফোলিও বি। আমাকে বলেন তো, এই পোর্টফোলিও এ আর পোর্টফোলিও বি, এই দুইটার মধ্যে সবচেয়ে রিটার্ন বেশি কার? আচ্ছা, এই দুইটার মধ্যে রিস্ক লেভেল কেমন? রিস্ক লেভেল কি সেম কিনা? Sir, same. দুটোর মধ্যে রিস্ক সেম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আপনি যদি আগের ফিগারটা বুঝে থাকেন তাহলে এটা আপনি ইজিলি বোঝার কথা। পোর্টফোলিও এ আর পোর্টফোলিও বি, এই দুইটা পোর্টফোলিওর মধ্যে কোন দুইটা রিস্ক যে সেম, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট আছে যে সেম না? গ্রাফিক্যালি কি দেখতে পাচ্ছেন? এই দুটোর মধ্যে রিস্ক লেভেল কি সেম? রিস্ক লেভেল আমরা মেজার করছি কি ভার্টিক্যাল দিয়ে না হরাইজন্টাল দিয়ে? Horizontal দিয়ে। হরাইজন্টাল দিয়ে। আচ্ছা, এখন আপনি বলেন তো, আপনি কি পোর্টফোলিও এ পছন্দ করবেন নাকি বি পছন্দ করবেন? এ পছন্দ করব। কেন? স্যার, কারণ রিস্ক দুটারই সেম, কিন্তু হচ্ছে রিটার্ন হাই বি থেকে। হুম, এ রিটার্ন হাই। রাইট। এই ব্যাপারটাকে বলা হয় গিভেন দ্য লেভেল অফ রিস্ক। গিভেন মানে হচ্ছে দুটো অ্যাসেটের রিস্ক সেম। given the level of given the level of risk, investors will prefer portfolio A for higher return. Is it true? ইয়েস এটা স্যার। আপনি যে বললেন আপনি এই পছন্দ করবেন, আমি কি বি পছন্দ করব? ইনভেস্টর উইল হ্যাভ এ টেন্ডেন্সি যে এটা আসলে কোনটা রেশনাল, এ পছন্দ করাটা রেশনাল নাকি বি পছন্দ করাটা রেশনাল? স্যার, এ এ। পছন্দ করব। এই পছন্দ করাটা রেশনাল। তাহলে এতটুকু বুঝতে পারছেন? তাহলে এ থেকে বি, এ বির মধ্যে যদি আপনি এ কে সিলেক্ট করেন তাহলে বি কি হয়ে গেল? বাদ হয়ে গেল না? বি আপনার পছন্দের তালিকা থেকে বাদ হয়ে গেল না? বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি আর দুইটা পোর্টফোলিও দিকে তাকান এই জায়গায়। এই দুইটা পোর্টফোলিওর দেখেন আপনি রিস্ক কি সেম নাকি? আচ্ছা, এটাকে আমি এ লিখছি, এটাকে আমি বি, আচ্ছা এটাকে আমি পি লিখছি, এটাকে কিউ লিখছি। কোনটা রিস্ক বেশি? কিউ। কিউর রিস্ক বেশি, পি এর রিস্ক কম। আপনি কোনটা প্রেফার করবেন? স্যার, পি পি প্রেফার প্রেফার করব। করবেন কেন? স্যার, রিস্ক কম। Given the level of risk, investors will prefer P because of having লোয়ার রিস্ক। lower risk। ঠিক আছে? এভাবে আপনি মার্কেটে যে পোর্টফোলিওস গুলো আছে সেখানের মধ্যে আপনি ইনভেস্টররা কি করছে, আপনার এগুলো এগুলো বাদ পড়ে গেছে। বোঝা গেছে? এই যে আপনি
এখানে এই এনভেলপ কার্ভের ডান পাশে যে প্লট গুলো দেখতে পাচ্ছেন এগুলো একই কারণে বাদ পড়ে গেছে, যেগুলো মাত্র আমি বললাম, যে ওয়েতে আমরা বাদ দিচ্ছি সেই ওয়েতে বাদ পড়ে গেছে। এর লেফটে কিন্তু আর পোর্টফোলিও নাই, মানে আপনার যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে আপনি যেভাবে কম্বাইন করেন না কেন এর বামে আর আপনার যাওয়ার সুযোগ নাই। তার মানে এদের মধ্যে কোরিলেশন এমন যে রিস্ক এখানে গেলে তো রিস্ক জিরো নাকি, বাট আপনাকে জিরোতে যাওয়ার সুযোগ নাই। তার মানে কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন এটা নাই, নেগেটিভ কোরিলেশন পসিবল না। হয়তো কোরিলেশন কমানো যাবে বাট এতটুকু কমানো যাবে না যাতে কি করা যায়, রিস্ক পোর্টফোলিও রিস্ককে জিরো করা যায়। তাহলে এখানে আমাদের যে অ্যাভেলেবল, আচ্ছা আমরা আমরা যে এ আর বি কম্পেয়ার করলাম, এখানে এ কে বলা হয় এফিশিয়েন্ট পোর্টফোলিও কম্পেয়ার টু বি। আর এখানে যে আমরা পি আর কিউর মধ্যে কাকে প্রেফার করেছি, পি কে প্রেফার করেছি, পি কে বলা হয় এফিশিয়েন্ট পোর্টফোলিও। এরকম করে আমরা কি পাই, এফিশিয়েন্ট পোর্টফোলিওস পাই। এই এফিশিয়েন্ট পোর্টফোলিওস গুলোকে, এফিশিয়েন্ট পোর্টফোলিওকে আমি অলরেডি কিন্তু ডিফাইন করেছি। এফিশিয়েন্ট পোর্টফোলিওস আর দোজ পোর্টফোলিওস which provide higher return given the level of risk, which provide lower risk given the level of return। এটা কিন্তু আমি অলরেডি বলেছি বোঝার সময়। আচ্ছা, এই এফিশিয়েন্ট পোর্টফোলিওস গুলোকে যখন আপনি কি করবেন, কানেক্ট করবেন এরকম একটা কার্ভ লাইন দিয়ে, এই এটার নাম হয়ে যায় এফিশিয়েন্ট পোর্টফোলিও। এফিশিয়েন্ট পোর্টফোলিও আর ঠিক আছে, বা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার ক্যাপচার্স অল এফিশিয়েন্ট পোর্টফোলিও। এফিশিয়েন্ট পোর্টফোলিও কি এটা অলরেডি আমি ডিফাইন করেছি। আচ্ছা, যতগুলো পোর্টফোলিও আছে সবচেয়ে রিস্ক কি এই জায়গায় কম না? অবভিয়াসলি আপনি বলতে পারেন এটার রিস্ক এটার চেয়ে কম, কিন্তু সবচেয়ে কম কোনটা এই জায়গায়? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, এটাকে বলা হয় গ্লোবাল মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। এটাকে কি বলা হয়, গ্লোবাল মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। So global minimum variance portfolio is the idea, the portfolio which you can combine in a way where your portfolio risk is minimum. ঠিক আছে, you combine your assets in a way where your portfolio has the least risk। এটাকে কি বলা হয়, গ্লোবাল মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। আমরা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার অলরেডি ডিফাইন করেছি। এখন আপনি এই এফিশিয়েন্ট, এই পোর্টফোলিও যেগুলোকে আমরা ড্রপ করেছি এগুলোকে বলা হয় ইনএফিশিয়েন্ট পোর্টফোলিও। ঠিক আছে, যেগুলো আমরা এখানে ড্রপ করেছি এগুলোকে কি বলা হয়, inefficient portfolio। Okay, so that is all for today's understanding। আমরা নেক্সট ক্লাসে পরের টপিকে আমরা পোর্টফোলিও সিস্টেমেটিক রিস্ক নিয়ে কথা বলবো। ওকে, so is there anything else, any confusion? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আপনি কি ক্লাসগুলো কি রেকর্ড করেন?